তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায় অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্নের উত্তর 10 দিন পরও অধরা। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট TV9-এর হাতে এসছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এই ময়নাতদন্তের রিপোর্ট কি সাহায্য করবে? আমাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অজয় গুপ্ত। স্যার, এই ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কি কারণ বলা রয়েছে? মৃত্যুর কারণটা বলা হয়েছে গলা টিপে শ্বাসরোধ করা হয়েছে এবং নাক মুখ চিপেও শ্বাসরোধ করা হয়েছে। এবং তা করতে গিয়ে কি ধরনের আঘাত এসছে এবং এই শরীরে কি ধরনের আঘাত রয়েছে? শরীরে বিভিন্ন ধরনের অ্যাব্রেশন, ব্রুজ এইগুলো রয়েছে। এইগুলো করতে গিয়ে আর এছাড়া আরও যা সব ইনজুরি আছে উপরে লেখা হয়েছে সেগুলো হচ্ছে অ্যাসাল্ট, অর্থাৎ কিল, চর, ঘুষি এইসব থেকেও হতে পারে। আর কোথায় কোথায় আঘাত শেষ দেহের? আঘাত আছে মাথায়। মাথায় কি ধরনের আঘাত? মাথায় বাইরে কিছু আঘাত আছে, মানে আমরা যেটাকে বলি স্ক্যাল্প, এতে হিমাটোমা বা জাতীয়, এবং ভেতরেতে অন ডিসেকশন, সেখানেতে হাড়ের ওপরেও রক্ত কালেকশানের চিহ্ন রয়েছে। কিভাবে হলো সেটা? ওই কিল, চর, ঘুষির ফলেতে সেটা যেমন বাইরেটাতেও হয়েছে, ভেতরটাতেও এই দেখা যাচ্ছে। তার এর অর্থ কি নিহত চিকিৎসক ছাত্রী তিলোত্তমা, সেই চিকিৎসক ছাত্রী তিলোত্তমাকে আপনার মাথায় ঘুষি মারা হয়েছিল? মাথায় ঘুষি, সজোরে ঘুষি, তারপরে চর যদি মারা হয় তার থেকেও হতে পারে। কিল, চর, ঘুষি এই জাতীয় জিনিস দিয়ে হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি আর কি। দেহের অন্যান্য অংশের যে আঘাতগুলো, পায়ের আঘাত, হাতের আঘাত, পেটের আঘাত, আঙুলের আঘাত, সেগুলোও কিল, চর, ঘুষি অথবা কোনো মোটামুটি ওজনের বস্তু দিয়ে, হার্ড ব্লান্ট অবজেক্ট দিয়ে যদি তাকে মারধর করা হয় তাহলেও হতে পারে। এই ধরনের আঘাত হতে পারে। নৃশংস ঘটনা। হ্যাঁ, নিশ্চয়ই নৃশংস। এই যে মারধরের চিহ্নগুলো, এগুলো কি কারণে হতে পারে? মারধরের চিহ্ন তো বললাম যে এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাসাল্ট, অর্থাৎ তাকে ধস্তাধস্তি এবং মারামারি যদি একসঙ্গে হয়, সেই ধরনের কিল, চর, ঘুষি, ছোটোখাটো লাঠি বা এই জাতীয় বস্তু সেই সব দিয়েও আঘাত করলে হতে পারে। আর যেগুলো অ্যাব্রেশন বলা হচ্ছে সেগুলো নোকে, পিসেন্টিক নেল স্ক্র্যাচ অ্যাব্রেশন, সেগুলো নখ দিয়ে হয়েছে, এটা বোঝা যায়। স্যার, এই নখ দিয়ে মানে হচ্ছে অভিযুক্তের নখ? মানে কোনো যে করছে এই অ্যাসাল্টগুলো, তার হাতের নখের থেকে এই জিনিসগুলো হয়েছে। এটা নিজের হাত থেকে নয়, বা তার সেলফ ইনফ্লিক্টেড নয়। অন্য কেউ তাকে মারধর যেমন দিচ্ছে, আবার একজনে হয়তো নখ দিয়ে, মানে হাত দিয়ে যখন জোরে চেপে ধরছে কোনো জায়গা, যেমন গলার সামনেটা, অথবা যে নাক মুখ চেপে ধরা, সেই সব জায়গায় যখন তার নখ হাত দিয়ে চেপে ধরার জন্যে হাতে যদি নখ থাকে, সেই নখের দাগগুলো রয়েছে, সেই ধরনের যে অ্যাব্রেশন, ছড়ে যাওয়া, সেই চিহ্নগুলো রয়েছে। এই থেকে বোঝা যায় যে আরেকজন কেউ আর একাধিক ব্যক্তি মানে করে থাকে, এবং এটার জন্যে ওই নখের নিচে যে জিনিসটা জমা হয়, চামড়া, তারপরে রক্ত, ওখানে চামড়ার নিচে ছড়ে যায় যদি, লালারস, হ্যাঁ, না ওই ইয়েতে চামড়া, মানে নখের নিচেতে থাকলে পরে। আর হচ্ছে সে যে এইগুলো থেকে, অথবা হচ্ছে তাকে সে কামড়ানোর দাগ থাকলে। এই ধরনের দোষীকে চিহ্নিত করার ক্ষেত্রে এই পোস্টমর্টম রিপোর্ট এবং এই যে ইনজুরি থেকে পরবর্তী ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা করার প্রয়োজন? এইগুলোর প্রথম হচ্ছে যা আপাতত ইনজুরি রিপোর্টের, পোস্টমর্টম রিপোর্টে যা যা ইনজুরি লেখা আছে, সেইগুলোর আরও পুঙ্খানুপুঙ্খরূপে অনুধাবন করে, এবং যেগুলো প্রিজার্ভ করা হয়েছে আর্টিকেলগুলো, সেই আর্টিকেলগুলো যা যা লেখা আছে ওখানেতে, যে এই জিনিস প্রিজার্ভ করা হয়েছে, সেইগুলো রিপোর্টের সঙ্গে একসঙ্গে মিলিয়ে তারপরে আমাদের সেইটাকে ফাইনাল রিপোর্ট তৈরি করতে হবে। তৈরি করতে পরে বোঝা যাবে যে
কিভাবে মৃত্যুটা হয়েছে, অর্থাৎ যা যা জিনিস হয়েছে পরীক্ষা হচ্ছে এবং এইগুলো ইনজুরিগুলো একসঙ্গে অনুধাবন করে, যেটা মনে হয় যে ওই যে লেখা আছে লাস্টের দিকেতে যে তার প্রাইভেট পার্টসে পেনিট্রেশন হয়েছে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, এটা প্রমাণ হবে। এক্ষেত্রে একজনকে ধরা হয়েছে, সেই একজন ব্যক্তি অর্থাৎ সঞ্জয় রায় প্রকৃত দোষী কিনা তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে সঞ্জয় রায় কি প্রকৃত অপরাধী। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা জানতে হলে এই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেখার পর আপনার কি মনে হয় সঞ্জয়ের দেহের মধ্যে কি কোনো রকম কোনো প্রমাণ থাকবে যেগুলো পরীক্ষা করলে, বা সঞ্জয়ের ফরেন্সিকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরীক্ষা করলে জানা যাবে? সঞ্জয়ের যেগুলো প্রিজার্ভ করা হয়েছে আর্টিকেল, যে জিনিসগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে সেই হওয়ার জন্য পাঠানো হয়েছে এবং হয়ে আসবে আশা করা যাচ্ছে, সেইগুলো দেখে এবং তার সঙ্গে যদি সঞ্জয়কে এক্সামিন করে সেগুলো তারও যেমন নখের এইগুলোকে প্রিজার্ভ করা হয়ে থাকে, তাহলে দুটোর সঙ্গে মিলে যাবে একটার সঙ্গে, যে তাহলে এই ওখানে ওর মানে ফিমেল সাবজেক্টের শরীরে যে জিনিস পাওয়া যাচ্ছে তার নখের দাগ টাগ এবং হচ্ছে সঞ্জয়ের নখের হাতে নিচেতে যদি যিনি মারা গেছেন ফিমেল সাবজেক্ট তার সঙ্গে যেগুলো তার শরীরে যেগুলো জায়গা যেমন সালাইভা এক্সেট্রা এগুলো রয়েছে, সেইগুলোর সঙ্গে যদি মিলে যায় দুটোর সঙ্গে, তাহলে হচ্ছে তিনি অ্যাকচুয়াল কমিট করেছেন, মানে তিনি অ্যাকচুয়াল অফেন্ডার আর কি। এবং এছাড়া যদি আরও কারুর ডিএনএ আসে তাহলে বুঝতে হবে যে সঞ্জয়ের ডিএনএর সঙ্গে যেটা ম্যাচ করেছে ঠিক আছে, আর যে ডিএনএগুলো দেখা যাচ্ছে সেগুলো অন্য কারুর হতে পারে, হয়তো সেগুলো পরে ইনভেস্টিগেশনে আসতে পারে। স্যার আরেকটা বিষয় বলুন, এই যে বিষয়টা একটা প্রশ্ন উঠছে যে একজন না একাধিক, ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে? ময়নাতদন্তের রিপোর্টে যে বাইরে থেকে মোটামুটি 16টা ইনজুরি আছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে, আর আছে তার শরীরের ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন করার পরে দেখা যাচ্ছে আরও 9টা ইনজুরি রয়েছে। এইগুলোকে সব একসঙ্গে বিচার করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এক বা একাধিক লোক এই ধরনের এই কাজগুলো করে থাকতে পারে। ধর্ষণ কখন হয়েছে, ধর্ষণের সময় সম্পর্কে কোনো ইন্ডিকেশন? ধর্ষণের সময় সম্বন্ধে ইন্ডিকেশন থেকে যেটা ডাক্তারবাবুরা লিখেছেন যে রাইগর মর্টিসের অবস্থা কী এবং পেটের মধ্যে যে খাবারের অংশ মানে ডাইজেস্টেড ফুড এক্সেট্রা রয়েছে তার অ্যামাউন্ট থেকে মনে হচ্ছে যে উনি লাস্ট মিল খাওয়ার পরে যদি ওনার মানে পুরোপুরি খাওয়ার অভ্যেস থেকে থাকে তাহলে অন্তত প্রায় 4-5 ঘন্টা পরে হয়েছে, আর যদি অল্প খাওয়ার অভ্যেস থাকে তাহলে হয়তো মানে অল্প সময় পরেই হয়েছে, মানে লাস্ট যেটা খেয়েছিলেন হয়তো ওনার হয়তো যদি খাওয়া না হয়ে গিয়ে থাকে তারপরে 6 ঘন্টা মানে আরও একটু কম সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে। ধর্ষণ যখন হয়েছে সেই সময় একটা তত্ত্ব আসছিল সামনে যে অসচেতন অবস্থায় ধর্ষণ, এক্ষেত্রে কি মনে হচ্ছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেখে? সাধারণভাবে ধর্ষণের সঙ্গে আর যে চিহ্নগুলো রয়েছে সেটা দেখে মনে হচ্ছে তিনি তার উপর মানে হঠাৎ করে ধর্ষণটা করা হয়েছে এইটাই, মানে তিনি যখন ইঞ্জুরিগুলো যেহেতু অ্যান্টিমর্টেম ইন নেচার বলছেন মানে মৃত্যুর পূর্বে হয়েছে, তাই জন্যে কিছু জিনিস হচ্ছে হঠাৎ করে জোর জবরদস্তি করার জন্য, যেমন তার প্রাইভেট পার্টসে যে ইঞ্জুরিগুলো আছে সেইগুলো হঠাৎ করে করা হয়েছে, যার জন্যে সেটা প্রথম হয়েছে এবং তারপরে হয়তো ওনাকে মেরে ফেলার জন্য আর সব ইঞ্জুরিগুলো হয়েছে, সেই জন্যে সেই থেকে আর ইঞ্জুরিগুলো তার থেকে হয়েছে যে তাকে মেরে ফেলার জন্যে করা হয়েছে। অর্থাৎ প্রথমে ধর্ষণ পরে খুন হওয়াটাই বেশি, মানে কি বলবো, পসিবিলিটিটা বেশি। 11 নম্বর কলাম, তার কি ইমপ্লিকেশন? সেই ময়নাতদন্তের রিপোর্টে 11 নম্বর কলাম, 11 নম্বর কলামেতে লেখা আছে যে তার প্রাইভেট পার্টসে যে ইনজুরিগুলো সেগুলো অ্যাজ নোটেড বলা আছে, অর্থাৎ সেইখানেতে যদি তার বলপূর্বক তার মানে
প্রাইভেট পার্টসেতে মেল অর্গান ঢুকে থাকে সেটা হবে। কারণ মেল অর্গান আমি কেন বলছি, ওর ওর ভেজাইনার মধ্যে হচ্ছে একটা কি বলবো আঠালো পদার্থ, আঠালো লিকুইড রয়েছে, সেটা সেমিনাল ফ্লুইডের সঙ্গে সাদৃশ্য থাকাটা বেশি। এবং এটা প্রমাণ যদি হয় যে ওটা ওনাকে ওটা যদি ল্যাবরেটরিতে ডিএনএ টেস্ট এক্সেট্রা করা হয় এবং সেমিনাল ফ্লুইড কিনা সেটা জানবার জন্য যে পরীক্ষাগুলো আছে, যেখান থেকে বলা যায় যে এই পার্টিকুলার ফ্লুইডটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সহবাস করার থেকেই হয়েছে, তাহলে সেই লিকুইড এস্টিমেট করে সেটা সেমিনাল ফ্লুইড প্রমাণিত হবে। আর ডিএনএ টেস্ট করে কার সিমেন্ট সেটাও বলা যাবে। অথবা যদি একাধিক ডিএনএ পাওয়া যায় তাহলে একাধিক লোক, অর্থাৎ একের বেশি লোক তার সঙ্গে সহবাস করেছে, এটাও হতে পারে। একটা কথা বলা হচ্ছে যে ঘটনাস্থল যে সেমিনার রুম থেকে দেহ উদ্ধার হয়েছিল, প্লেস অফ অকারেন্স হয়তো অন্য কোথাও, সেটাও কি ময়নাতদন্তের রিপোর্ট কোথাও কি সেটা ইঙ্গিত করছে? না, সে এটা বলতে গেলে তার মানে একটা জায়গায় ঘটনা ঘটেছে এবং আর একটা জায়গায় তাকে পাওয়া যাচ্ছে, তাহলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে। যদি তাকে কেউ কোলে করে নিয়ে চলে আসে, আপনি কিছু এটা বোঝা খুব মুশকিল। যদি কোনো জিনিসের ওপর ওনাকে তুলে স্ট্রেচার বা কিছুর উপর তুলতে পিঠে বা কোনো জায়গায় ঘষে যায়, যেমন হচ্ছে ওনার হাতের ঊর্ধ্ববাহু, বাঁ হাতের লেফট আর্ম, সেখানেতে একটা ছড়ে যাওয়ার দাগ আছে, তাহলে সেটা ওখানে আঘাত করার জন্য হয়ে থাকতে পারে। আর যদি ঘষে যাওয়ার চিহ্ন মনে হয় তাহলে অন্য জায়গা থেকে নিয়ে তাকে তোলবার সময়টা হয়েছে, এটাও সন্দেহ করা যেতে পারে, তবে সেটা ইনভেস্টিগেশনের সাপোর্টে। আর একটা যেটা হচ্ছে কোনো অন্য জায়গা থেকে করতে গেলে সেইখানকার কিছু কিছু জিনিস ইনভেস্টিগেশন যেটা কালেক্টেড করা হয় এইসব ক্ষেত্রে, যে অন্য জায়গায় ঘটনাটা ঘটে থাকতে পারে, তাহলে সেইগুলোকে পরীক্ষা করলে তাহলে কোন জিনিস থেকে হয়েছে সেখানেও যদি সেগুলোর সঙ্গে সেখানেতে যদি এই যিনি মহিলা তার শরীরে ঘষা খাওয়ার জন্যে তার শরীরের চামড়া টামড়া বা সুপার স্কিনেতে ছড়ে টরে গেলে যে রক্ত বেরোতে থাকে, সেইগুলো যদি ওখানেতে যে জিনিসটার উপর হয়েছে ঘটনাটা ঘটেছে, হয়তো মেঝেতে অথবা কোনো জায়গায় উনি শুয়ে আছেন বা যাই থাকুক, যে কারণে চোটটা হয়েছে শরীরে, সেটা যদি কোনো একটা জিনিস থেকে হয়ে থাকে তাহলে সেগুলোকেও পরীক্ষা করে বলা যেতে পারে যে এখানেতে আসলে ঘটনাটা ঘটেছে এখানে, পরে এনাকে ওখানে রাখা হয়েছে। সেটা যেমন সব, কিন্তু এই দুটো পরীক্ষা না করলে বলা যাবে না। তার অসচেতন হওয়ার তার যে কারণ, সেই কারণটা কি ঘুমের যে খাবার, সে খাবারের মধ্যে কি কিছু মেশানো হতে পারে? ক্ষেত্রে ভিসেরা যে প্রিজার্ভ করা হয়েছে, অর্থাৎ তার পাকস্থলীতে যে জিনিসটা আছে সেটা প্রিজার্ভ করা হয়েছে, সেটা থেকে যেমন সময় বলা যায় যে কতক্ষণ আগে ওনার মৃত্যু হয়েছে, তেমনি পাকস্থলীতে কী জিনিস ছিল, তার মধ্যে কি কি আছে, এটা যদি সাধারণ কোনো ঘুমের ওষুধ বা ওই ধরনের ওই জাতীয় জিনিস যদি পাওয়া যায়, তাহলে এরকম সন্দেহ হতে পারে যে তাকে প্রথম একটু অচেতন করে, অর্থাৎ একবারে হয়তো ঘুম পাড়ানি নাও হতে পারে, হয়তো দেয়া হলো এবং উনি একটু ঘুম ঘুম ভাব এসে গেল, সেই সময়তে কেউ এসে ওনার ওপর সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চাইতে পারে। পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট থেকে আপনার, যদি আমি পুরো নির্যাস বলি তদন্তের অভিমুখ প্রসঙ্গে, তাহলে আপনি কি বলবেন? এটা প্রথমে ধর্ষণ, পরে তাকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে এক বা একাধিক ব্যক্তির উপস্থিতি, এবং এখানেতে যেহেতু একজনা তাকে ধরা হয়েছে যে ইনি হতে পারেন, ইনি করেছেন, তাহলে তাকে তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আয়দার প্রমাণ করতে হবে যে ইনি করেছেন, অথবা কোনো কারণে যদি প্রমাণ না হয় তাহলে আর কারা ছিল সেটা ইনভেস্টিগেশন করে বার করতে হবে। সেটা নির্ভর করবে এখানেতে ওই যিনি যাকে ধরা হয়েছে তার ডিএনএ এবং আনুষঙ্গিক আর সব জিনিস, স্যালাইভা, মুখের স্যালাইভা এক্সেট্রা, এইগুলোর সঙ্গে যদি এখানে যেমন তার ব্রেস্টের ওপরে বাইট মার্ক এবং স্যালাইভাটা হচ্ছে এনার তো নয়, নিজে তো আর নিজের বুক কামড়ায়নি, তো সেই জন্যে সেটার থেকে প্রমাণ হবে যে ওই যাকে ধরা হয়েছে তার স্যালাইভার যে গ্রুপিং, সেখানেও গ্রুপিং করা যায় স্যালাইভা, তো সেখান থেকেও প্রমাণ হবে যে এইরকম লোক তার ওই ব্রেস্টে কামড় দিয়েছিল বা কিছু হয়েছিল।
প্রশ্ন হচ্ছে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের সঙ্গে কে বা কারা জড়িত। এই প্রশ্নের সদুত্তর যদি পেতে হয় তাহলে প্রকৃত দোষীর ডিএনএ এবং তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা সেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফরেনসিক বিজ্ঞানের পদ্ধতি মেনে পরীক্ষা করলেই উত্তর পাওয়া যাবে। প্রশ্ন হলো সঞ্জয়কে ধরার পর যাকে অভিযুক্ত হিসেবে, অন্যতম অভিযুক্ত হিসেবে পেশ করা হয়েছিল, তার ক্ষেত্রে সেই পরীক্ষাগুলো কি করা হয়েছিল? ময়না তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এই প্রশ্নই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।